সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। জি স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আমি ক্লাস শুরুর আগে একটা বিষয় জানাতে চাই, সেটা হচ্ছে তোমরা যারা এই এখন কলেজে দাখিল কোর্সে থাকার কথা, তারা যেন তাদের যে রোল নাম্বারটা আছে সেটা আমাকে চ্যাটে যেন ওটা লিখে দেয়। হ্যাঁ, আমি একটু চ্যাটে ওই আচ্ছা স্যার। লিখে রাখবো। যারা এই মুহূর্তে কলেজের দ্বাদশ শ্রেণীতে থাকার কথা, তাদেরকে আমি রিকোয়েস্ট করব, তোমরা চ্যাট অপশনে তোমাদের রোল নাম্বারটা এনকোড করে রাখবা। তো আজকে আমরা গত ক্লাসে বলেছিলাম যে ধারাবাহিক সংখ্যার যোগফল নির্ণয় এবং ভাগশেষ, এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ? আমি একটু সন্দিহান। জি স্যার, পাচ্ছি। আচ্ছা, আমি আশা করব তোমরা তোমাদের যারা এই মুহূর্তে কলেজে দ্বাদশ শ্রেণীতে থাকার কথা, তারা তাদের রোল নাম্বারটা চ্যাট অপশনে আমাকে টেক্সট করবা। হ্যাঁ, তো আমরা মূল বিষয়ে আসি, সেটা হচ্ছে ধারাবাহিক সংখ্যার যোগফল। ধারাবাহিক সংখ্যার যোগফল। ধারাবাহিক সংখ্যা বিভিন্ন রকম হতে পারে, সমান্তর ধারা হতে পারে অথবা গুণোত্তর ধারাও হতে পারে। আমরা সমান্তর ধারা নিয়ে একটু চিন্তা করব। তো সমান্তর ধারায় আমরা কি জানি, যে একটি পদ থেকে আরেকটি পদ সমান অন্তরভাবে বৃদ্ধি পায়। ধরে নিলাম আমরা একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে 1 + 3 1 + 2 + 3, এই ধারাবাহিকতায় আমি n পর্যন্ত সংখ্যার যোগ করব। n পর্যন্ত সংখ্যার যোগ করব। তো এই যোগের ক্ষেত্রে যে বিষয়টা আসে, আমরা যদি একবারে সহজভাবে চিন্তা করি, আমি এই ধারাবাহিক সংখ্যাটা যেটা আছে সমান্তর ধারায়, সেই সংখ্যাটা যদি আমরা একেবারে সিম্পল, কম্পিউটার সবসময় সাধারণভাবে চিন্তা করতে পারে, সহজভাবে চিন্তা করে, কখনোই কম্পিউটার কঠিনভাবে চিন্তা করতে পারে না। এটা সবসময় মনে রাখবা। তাহলে একটু খেয়াল করো, আমি এই যোগটা যদি একেবারে সাধারণ ক্লাস ছোট একটা বাচ্চাকে আমি এই যোগটা করতে বলি, সে কিন্তু আমরা যে সমান্তর দ্বারা যোগ করার জন্য যে সূত্র আছে সেই সূত্রের কথা চিন্তা করবে না। সে প্রথমে ধরে নিবে তার কাছে কিছু নাই, ধরলাম যে প্রথমে তার যোগফল ছিল 0। হ্যাঁ, এবং এটা হচ্ছে s, এইখানে সে সবটা যোগফল একসাথে প্রকাশ করবে। প্রথমে তার যোগফল ছিল 0, এখানে কিছু নাই। সে কি করবে, একটা একটা করে যোগ করবে। প্রথমে এই শূন্যের সাথে এই যে প্রথম পদ, এই পদটাকে সে যোগ করবে, এখানে যোগ করে ফলাফল পাবে 1। ফলাফল পাবে 1। তাহলে এই এক যেহেতু যোগ করে ফেলেছে, এই মুহূর্তে ধারার প্রথম পদ হয়ে যাবে কোনটা? 2। ধারার প্রথম পদ হয়ে যাবে 2। পরবর্তীতে সে আবার যোগ করবে, সেটা কি, যে পূর্বের যোগফল এর সাথে, পূর্বের যোগফলের সাথে যে প্রথম যে পদটা আছে 2, সেটা সে যোগ করবে। যোগ করে একটা ফলাফল পাবে, আগে ছিল 1, পরে 2, মিলে হচ্ছে 3। তাহলে এই মুহূর্তে তার কাছে মোট যোগফল হচ্ছে 3। আবার সে যখন আবার যোগ করবে, তখন কি করবে, সে বলবে এবার মোট যোগফল হবে, পূর্বের যোগফল কত? 3। এই 3 কে সে এখানে আনবে, আর 2 যেহেতু যোগ করে ফেলেছে, থাকলো কে, এই মুহূর্তে 3 হচ্ছে তার প্রথম পদ। এই যে 3 হচ্ছে তার প্রথম পদ, এই 3টাকে সে আবার যোগ করবে, যোগ করে এভাবে 6 পেল। এখন খেয়াল করো, আমরা যে যোগ করছি প্রত্যেক ক্ষেত্রে কি করছি, যে শুরুতে যোগফল ছিল যা, তার সাথে প্রথম পদ যোগ করছি। এটা হচ্ছে একেবারে বেসিক জিনিস। হ্যাঁ, শুরুতে মোট যোগফল s হবে শুরুতে যত যোগফল ছিল তার সাথে ধারার প্রথম পদ s + i। প্রথম পদ যদি 1 হয়, সে 1 যোগ করছে। এখন 1 কে যখন যোগ করে ফেলবে, ওই মুহূর্তে কিন্তু 1 আর প্রথম পদ থাকবে না, অর্থাৎ 1 এখানে নাই, মুছে গিয়েছে। তখন এই সময় ধারার প্রথম পদ হয়ে যাবে 2। 2টা সেই মুহূর্তে i হয়ে যাচ্ছে। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে মোট যোগফল হচ্ছে
s প্লাস i। পরবর্তীতে আবারও যখন পরের ধাপে যোগ করছে সেখানেও দেখা যাচ্ছে যে পূর্বের যোগফল s প্লাস 2 যোগ হয়ে গেলে প্রথম পদ থাকে 3, সেটা i যোগ করছে। তাহলে প্রত্যেক ক্ষেত্রে যোগফল হচ্ছে কি s ইকুয়াল i, s প্লাস i। যোগফল হবে s ইকুয়াল s প্লাস i। ধারার যোগের ক্ষেত্রে প্রত্যেকটা ধাপে যখন যে যোগ করছে তখন কিন্তু এই একই ফর্মুলা সে মেনটেন করছে। এখন বিষয় হচ্ছে এই জিনিসটা আমরা মাথায় রাখবো। একটু আমি যদি এখন একটা ফ্লো চার্টে আমি যদি দেখাতে চাই তাহলে সে কি করবে, ধরে নিলাম 1 যোগ 2 যোগ 3 যোগ n পর্যন্ত যোগ করবে। এখন এই যোগ করার ক্ষেত্রে সে কয়েকটা বিষয় মনে রাখবো। আমরা প্রথমে লিখলাম, ধরো স্টার্ট লিখলাম, তারপরে আমি এখানে ইনপুট দিব। এখন ইনপুট হিসেবে আমার যে কোনো ধারার যোগ করার ক্ষেত্রে ইনপুট হিসেবে দুটো ইনপুট থাকবে, একটা হচ্ছে প্রথম পদ কত আর হচ্ছে শেষ পদ কত, আর আমি শুরুতে আমার যোগফল কত। এই তিনটা বিষয় হচ্ছে ইনপুট। এছাড়া তো এই ব্যক্তি আর কিছু জানে না। সেটা কি, আমি ধরে নিলাম যে প্রথম পদ হচ্ছে i ইকুয়াল হচ্ছে 1। শুরুতে প্রথম পদ ছিল i। তোমরা কি দেখতে পাচ্ছ নাকি আমি একটু বড় করে লিখি? শুরুতে তার কাছে প্রথম পদ হচ্ছে 1 এবং শুরুতে তার কাছে যোগফল হচ্ছে s, এবং সে কত পর্যন্ত যোগ করবে, n সংখ্যা পর্যন্ত যোগ করবে, শেষ পদ পর্যন্ত যোগ করবে। এটা হচ্ছে তার কাছে ইনপুট। এই বিষয়গুলো তার জানা আছে। মাঝখানে যে সমান্তরভাবে বৃদ্ধি পাচ্ছে সেটা তার মাথায় আছে, কিন্তু তার শুরুতে কিন্তু ইনপুট একটাই, যে প্রথম পদ তাকে অবশ্যই জানতে হবে কত থেকে সে যোগ শুরু করবে, কত পর্যন্ত সে যোগ করবে এবং শুরুতে তার কাছে কোনো যোগফল আছে কিনা। তো এখন যদি আমরা যোগ করতে চাই, ধরে নাও আমি এই 1 কে যোগ করব, শুরুতে যে যোগফল আছে s, এই s এর সাথে আমি 1 কে যোগ করব। শুরুতে যোগফল 0 আছে, এই 0 এর সাথে আমি 1 যোগ করব। তখন 1 যোগ আমি কখন করব? আমি বা তুমি আমরা 1 কে বুঝতে পারি যে 1 হচ্ছে 2 এর চেয়ে ছোট, 3 এর চেয়ে ছোট, কিন্তু 1 n এর চেয়ে ছোট কিনা এটা নিশ্চিত হওয়ার জন্য কম্পিউটারকে বলে দিতে হবে যে যে পদটাই আমি যোগ করব সেই পদটা অবশ্যই n এর চেয়ে ছোট হতে হবে বা n এর সমান হতে হবে। তাহলে এখানে শর্ত কি, যদি i, যে প্রথম পদটা, যে মানটা যোগ করব সেটা অবশ্যই n এর চেয়ে ছোট হতে হবে অথবা সমান। এই শর্ত সাপেক্ষে সে কি করবে, যোগ করবে। তাহলে যোগটা আমি দেখাই। তো তাহলে কি দাঁড়াচ্ছে, এটা যদি ইয়েস হয়, তাহলে সে যোগ করবে। যোগটা কি, যোগফল হবে s ইকুয়াল, শুরুতে তার কাছে যোগফল কত ছিল, s মানে 0 যে ছিল 0, আমরা s লিখি প্লাস i, এইটা যোগ করবে। এখন এই যোগটা যদি আমরা এখানে দেখাতে চাই, মোট যোগফল s, শুরুতে তার সাথে যোগফল ছিল 0 এবং তার প্রথম পদ ছিল 1, যেটা i ইকুয়াল 1, আর শুরুতে যোগফল s ইকুয়াল 0 ছিল। এই বিষয়টা ছিল। এখন এই যখনই i বা i ইকুয়াল 1, এই 1টা যখনই n এর চেয়ে ছোট হবে, যদি এটা সত্য হয়, এই শর্তটা যদি সত্য হয়, তাহলে সে যোগ করছে কি, যোগফল হচ্ছে পূর্বে তার হাতে থাকা যোগফলের সাথে তার প্রথম পদের যোগফল। সমস্যা করছে, দেখতে পাচ্ছ 1 যোগ করছে এখানে। হ্যাঁ, তো এই যে এই প্রথম যোগফলটা যখন হয়ে গেল, প্রথম যোগফলে একটা ফলাফল পেয়ে গেলাম, এই মুহূর্তে তার প্রথম পদ কিন্তু আর 1 রইল না, কারণ সে 1 কে যোগ করে ফেলেছে। তাহলে এই মুহূর্তে প্রথম পদ হচ্ছে কে, 2। তাহলে আমরা i তো শুরুতে লিখেছিলাম i ইকুয়াল 1, তাহলে কি আমরা প্রতিবারই ঘোষণা করব যে i এর মান এই মুহূর্তে 2, এবার 2 যোগ করো, i এর মান এই মুহূর্তে 3, এবার 3 যোগ করো? আমরা এটা না করে আমরা কি করব, যে i এর মান যে বৃদ্ধি পাচ্ছে, যখনই একটা মানকে যোগ করে ফেলবে,
যোগ করার পরে পরবর্তী পদটা প্রথম পদ যে হবে সেই পদটা আমি কিভাবে ফাইন্ড আউট করব সেটা রাস্তাটা আমি বলে দেবো। সেটা কি করব আমরা বলবো যে এই যোগ হয়ে যাওয়ার পরে পরবর্তী যে প্রথম পদ হবে, এটা মনে দেখা যায় না, যখনই একটা যোগ সম্পন্ন হয়ে যাবে তখন পরবর্তী প্রথম পদটা কিভাবে হবে বা কি হবে সেটা আমি ঘোষণা করব। সেটা কি, আমার পরবর্তী প্রথম পদ আই হবে, পরবর্তী প্রথম পদ আই হবে পূর্বের প্রথম পদের সাথে কত করে বাড়ছে, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, অর্থাৎ 1 1 করে বৃদ্ধি পাচ্ছে। তার মানে পূর্বের প্রথম পদের সাথে যদি আমি 1 যোগ করি তাহলে এই বর্তমান প্রথম পদ আমরা 2 পেয়ে যাই। এখন যখনই এই মুহূর্তে যখন এই প্রথম যোগটা হওয়ার পরে আমরা যোগফলটাকে একটা কম্পিউটার তার অস্থায়ী রেজিস্টারে রেখে দিল, পরবর্তীতে এসে তার পরের পদে গেল, তো পরের পদে গেলে এই মুহূর্তে প্রথম পদ কি হবে, আই। তাহলে সে আবারও শর্ত চেক করবে। শর্তটা কি, অবশ্যই আই হতে হবে এন এর চেয়ে ছোট বা এন এর সমতুল্য বা এন এর সমমান। তাহলে এই আইটা, এই মানটা আবার এই শর্তে প্রবেশ করলো, আই এর মানটা আবারও সেই শর্তে প্রবেশ করলো। তাহলে শর্তে প্রবেশ করলে এই মুহূর্তে আমাদের আই হয়ে যাচ্ছে কত, 2, এবং পূর্বের যোগফল ছিল কত, 1। তাহলে 2 আর 1 মিলে হচ্ছে 3। তাহলে এই পদটা আমরা যোগ করে ফেলতে পারলাম। এই যোগটা কতক্ষণ পর্যন্ত চলবে, n সংখ্যক পর্যন্ত চলবে। কতক্ষণ পর্যন্ত, n সংখ্যক পর্যন্ত। তাহলে দ্বিতীয় পর্যায়ে আমাদের পূর্বের যোগফল s, পূর্বের যোগফল ছিল 1, s = 1, আর এই মুহূর্তে প্রথম পদ হয়ে যাচ্ছে 2। এই দুইটা আমরা সব সময় যোগ করছি আমার হাতে থাকা যোগফল এবং প্রথম পদ কত আছে সেটার উপর ভিত্তি করে। এই যোগটা হয়ে গেল, 3 হয়ে গেল। যখনই এই যোগফলটা হয়ে যাবে, সে যেহেতু আমরা n পর্যন্ত যোগ করব, তখন আমরা ঘোষণা করব এবার 2 যেহেতু আমরা যোগ করে ফেলেছি, 2 আমরা যোগ করে ফেলেছি, এই মুহূর্তে প্রথম পদ হয়ে যাচ্ছে কত, 3। এই মুহূর্তে প্রথম পদ হয়েছে 3। তাহলে 3 কে কিভাবে ফাইন্ড আউট করবে কম্পিউটার, 3 যেহেতু এই মুহূর্তে প্রথম পদ, সেহেতু আমরা বলছি এই মুহূর্তে আই ইকুয়াল হবে পূর্বে যে প্রথম পদ ছিল 2 এর সাথে 1 যোগ হবে, তাহলে সেই মানটা হয়ে যাবে 3। 3 হয়ে গেলে সে কিন্তু আবারও শর্ত চেক করবে। সেই শর্তটা কি, অবশ্যই তাকে n এর চেয়ে ছোট হতে হবে বা n এর সমমান হতে হবে। আমরা এখানে বলেছি n কে যোগ করতে পারবে এবং n এর নিচে যত আছে 1 থেকে সবগুলো যোগ করবে। n এর মানের চেয়ে বেশি যদি কোনো মান হয় সেটা কিন্তু সে যোগ করছে না। তাহলে এই ধারাবাহিকতায় চলতে চলতে একটা পর্যায়ে আই যখন, এই আইটা যখন n হয়ে যাবে, তখন কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি সেই আই যখন n এর চলে যাবে, এইটা যখন আই হবে, এই nটা যখন আই হয়ে যাবে, তখন এখানে শর্ত যদি খেয়াল করি, আই লেস দেন ইকুয়াল n, আই n এর চেয়ে ছোট হবে না কিন্তু সমান হবে। এই শর্ত সাপেক্ষে আমরা বলতে পারি যে n টাও যোগ করতে পারবে। কিন্তু এই n যখন যোগ হয়ে যাবে, খেয়াল করব আমরা, n যখন যোগ হয়ে যাবে তখন আমরা প্রতিবার বলেছি যোগ করার পরে সে পরের পদে যাচ্ছে। n যোগ হয়ে যাওয়ার পরে তখন সে কি করবে, এই তারপরে i হয়ে যাবে কত, n + 1 হয়ে যাচ্ছে। n সংখ্যাটা যখন যোগ হয়ে যাবে তখন সেই মুহূর্তে প্রথম পদ হয়ে যাচ্ছে কত, i = n + 1। এই n + 1 কে যদি আমরা এখানে শর্তে নিয়ে আসি, শর্তে আমরা কি দেখছি, i টা হতে হবে অবশ্যই n এর চেয়ে ছোট বা সমতুল্য। তাহলে কি দাঁড়াচ্ছে, যেহেতু n + 1 অবশ্যই n এর চেয়ে বড় হয়ে যাচ্ছে, তার মানে এই বিষয়টা মিথ্যা হয়ে যাচ্ছে, তখন এই শর্তটা হয়ে যাচ্ছে নো। যখনই শর্তটা নো হয়ে যাবে তখন সে কি করবে, এতক্ষণ পর্যন্ত যেই পরিমাণ, যেই যোগটা সে করেছে, যেটা অস্থায়ী মেমোরিতে ছিল, সেটাকে সে এখন প্রিন্ট করবে। তাহলে আমরা প্রিন্টের জন্য যে সাইনটা আছে প্রিন্ট, এই s প্রিন্ট করে ফেললো। তো প্রিন্ট যখন হয়ে যাবে
আমাদের যোগফল যখন আমরা ছাপিয়ে ফেলবো তখন আমাদের কাজ শেষ, আর কাজ শেষ হয়ে গেলে আমরা এখান থেকে বলবো আমাদের কাজ শেষ, এন্ড। তাহলে আমরা এই প্রক্রিয়ায় ধারাবাহিক যে কোনো সংখ্যার যোগফল কিন্তু আমরা করতে পারি। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যখনই কোনো সংখ্যার যোগফল করব, ধারাবাহিক সংখ্যার যোগফল করব, আমরা অবশ্যই শুরুতে যোগফল কত ধরে নিব, s=0 ধরে নিব। কিন্তু গুণ করার ক্ষেত্রে কিন্তু আমাদের একটু ভিন্ন নিয়ম অবলম্বন করতে হবে, কারণ গুণ হয় প্রথমে থাকা মানের সাথে পরবর্তী মানের গুণ হয়। সেখানে কিন্তু প্রথমে যত বড় সংখ্যাই হোক সেখানে কিন্তু গুণফল সবসময় 1 থাকে, গুণফল সবসময় 1 থাকে। এবার আসি, আমি কি এটা বোঝাতে পেরেছি তোমাদের? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তো এখন যদি আমরা এটাকে অ্যালগরিদম করি, আমি স্যার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। স্যার আমরা তো স্যার প্রাথমিক মান আর সামের মান স্যার আয়তক্ষেত্রে দেখি না, আপনি তো ইতে লাগছেন, সমান্তরালে লাগছেন। আমি সরাসরি ইনপুট নিয়েছি, বুঝছো, সরাসরি আমি ইনপুট i=1 নিয়েছি, s=0 ধরেছি। তবে এটা তোমরা যখন ইনপুট নিবা বা এটা ধরে নিবা, ধরে নেওয়ার ক্ষেত্রে তোমরা ওই আয়তাকার ঘর এটাও ব্যবহার করতে পারো, অথবা এটা সরাসরি ব্যবহার করতে পারো। এটা যেহেতু ইনপুট মান, হ্যাঁ, এটা যেহেতু ইনপুট মান, আমি একটু সংক্ষেপে করেছি, তোমরা যদি আরো ইলাবোরেট করতে চাও করতে পারো। আচ্ছা স্যার, ক্লিয়ার। আচ্ছা, তো এটা তোমরা মাথায় রাখবা। এখন আমি যদি অ্যালগরিদমটা লিখি, অ্যালগরিদমটা তাহলে কি দাঁড়াচ্ছে, এটা অ্যালগরিদম ধাপ 1 আমরা শুরু করি, শুরু ধাপ 2, এখানে আমরা ইনপুট নিয়েছি, ইনপুট কি, ইনপুট i বা প্রথম পদ i=1, শুরুতে যোগফল s=0 এবং শেষ পদ n, n। এটা আমাদের দ্বিতীয় ধাপ। এখন ধাপ 3-এ আমরা যোগ করব কি, যোগ করার শর্ত হচ্ছে যখনই একটা মান আমি যোগ করব, যোগ করার প্রথম শর্ত হচ্ছে তাকে অবশ্যই, শর্ত কি, শর্তটা হবে i এর মান অবশ্যই n এর চেয়ে ছোট বা সমান হবে, লেস দেন ইকুয়াল। এই সাইনটার নাম হচ্ছে লেস দেন, i লেস দেন ইকুয়াল n হবে। এই শর্তে দুইটা গণনা করতে পারে, একটা সত্যও হতে পারে আর একটা মিথ্যাও হতে পারে। যদি এখানে সত্য হয়, যদি হা হয় তখন কি হবে, আমরা পরবর্তী ধাপে যাব। আমরা লিখলাম ধাপ, যেহেতু এখানে 3 আছে আমরা ধাপ 4 লিখলাম, ধাপ 4 একেবারে সংক্ষেপে। ধাপ 4-এ কি দাঁড়াচ্ছে, ধাপ 4-এ আমরা যোগ করছি কি, আমাদের যোগফল s ইকুয়াল হবে পূর্বে থাকা যোগফলের সাথে প্রথম পদ i, এটা আমাদের বেস। তো যখনই এই যোগটা হয়ে যাবে, তখন এই যোগফল হয়ে যাওয়ার পরে প্রথম পদের মান চেঞ্জ হয়ে যাবে, আর প্রথম পদের মান চেঞ্জ হয়ে গেলে আমরা পরবর্তী প্রথম পদে যাব, সেটাকে আমরা যাওয়ার জন্য কি লিখবো, ধাপ 5। সেখানে আমরা বলবো যে i হবে i+1, যেহেতু পরবর্তী পদ 1 করে বৃদ্ধি পাচ্ছে, কত করে বৃদ্ধি পাচ্ছে, 1 করে বৃদ্ধি পাচ্ছে। যখনই ধাপ 5-এ যাব i+1 হয়ে যাবে, এবং এই মানটা যখনই আমরা পেয়ে যাব, পাওয়ার পরে এই মানটাকে আবার কোথায় নিয়ে যাব, আমাদের যে শর্ত আছে সেই শর্তে নিয়ে যাব, এবং ধাপ আমরা 3 যাই, এবং ধাপ 3-এ যাই। একেবারে সংক্ষেপ, যখনই আমরা মানটা পেয়ে গেলাম, পরবর্তী যে প্রথম পদ সেটা পাওয়ার সাথে সাথে আমরা মানটাকে কোথায় নিয়ে যাব, শর্তে নিয়ে যাব। এই প্রক্রিয়ায় যোগটা চলতে থাকবে, কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত শর্তটাকে মানে, ততক্ষণ পর্যন্ত এই যোগটা চলতে থাকবে। যখনই এই শর্তটা সে মানবে না, অর্থাৎ না হবে, না হওয়ার জায়গাটা সংক্ষেপ হয়েছে, না
2 নাম্বার না হবে, যখনই না হবে তখনই আমাদের ফলাফলটা আমরা ছেপে দিব। তাহলে না হলে এখানে 5 পর্যন্ত ধাপ আছে, আমরা 6 এ যাই। না হলে ধাপ 6, এই ধাপ 6 হচ্ছে কি, ধাপ 6 এ আমরা ফলাফলটা ছাপাবো। তাহলে আমরা ধাপ 6 লিখি ফলাফল, ফলাফল এস ছাপাই। তোমরা কি আমার লেখা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তো ফলাফল ছাপানো হয়ে গেলে আমাদের কাজ শেষ। তাহলে ফলাফল যখনই ছাপাবো আমাদের শেষ ধাপে আমরা চলে যাব। এখানে আমি তোমাদের স্ক্রিনে মনে হয় দেখা যাচ্ছে না, এর নিচে তোমরা ধরে নিবা এরপরে আরেকটা ধাপ আছে, ধাপ 7। আমরা লিখবো ফলাফল ছাপাই এস। হ্যাঁ, ফলাফল এস ছাপাই। এখানে ধাপ 7 এ যাই লিখলেও হবে, না লিখলেও হবে, কারণ 6 এর পরে অবশ্যই ধাপ 7 এ যাবে। বিষয়টা কি বোঝা গেল? জি স্যার। এই মুহূর্তে কলেজে যারা দ্বাদশ শ্রেণীতে থাকার কথা, তোমরা অবশ্যই তোমাদের রোল নাম্বারটা চ্যাটে লিখবে। আমি সেটা রোল নাম্বারগুলো লিখে রাখবো। আর যারা এই মুহূর্তে দ্বাদশ শ্রেণীতে থাকার কথা, তোমরা কিন্তু কথা বলো, হ্যাঁ, তাহলে আমার সুবিধা হবে। আচ্ছা, এই ধারার যে যোগফলটা, এটার পরে আমরা, যেহেতু আমাদের সময়টা কম থাকে, তোমরা অবশ্যই বাসায় যে কাজটা করবা সেটা হচ্ছে কি 1 + 3 + 5 + 7 + n পর্যন্ত সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য তোমরা ফ্লোচার্ট এবং অ্যালগরিদম বাসায় বাস্তবায়ন করবা। পাশাপাশি এটাও লিখতে পারো 2 + 4 + 6 + n পর্যন্ত। এই দুইটা সমস্যা তোমরা বাসায় সমাধান করার চেষ্টা করবা। এবং তোমরা আমাকে এখানে টেক্সট করতে পারো বা আমার মেসেঞ্জারের ইনবক্সে কিন্তু তোমরা যে কাজটা করেছো সেটা আমাকে দেখাতে পারো। আমি খুশি হব তোমরা যদি সেটা করো। আচ্ছা স্যার। আচ্ছা, এই পর্যায়ে আসি যে স্যার কান্দাকান্দি করে। হ্যাঁ, গত ক্লাসে বলেছিলাম আমি গসাগু নির্ণয়টা শিখাবো। তো গসাগু আমরা জানি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ সর্বোচ্চ যে সংখ্যাটা দিয়ে উভয় সংখ্যাটাকেই নিঃশেষে বিভাজ্য ভাগ করা যায় সেটা হবে গসাগু সর্বোচ্চ। এখানে অবশ্যই মনে রাখবো গ্রেটেস্ট কমন ডিভাইজার। হ্যাঁ, তো এই গসাগু নির্ণয়ের 2 ধরনের পদ্ধতি আছে। একটা হচ্ছে কি, আমরা ধরে নিলাম যে 24 আর হচ্ছে 28 দুটা সংখ্যা আছে। এই দুটা সংখ্যাকে আমরা একেবারে সর্বনিম্ন সংখ্যা 1 থেকে 1 দিয়ে ভাগ করতে করতে সর্বোচ্চ যে মানে যাব, এটা একটা পদ্ধতি হতে পারে। যেমন ধরে নিলাম যে 24 কে আমি ভাগ করলাম 1 দিয়ে, 28 কে ভাগ করলাম 1 দিয়ে, একটা ফলাফল পাবো নিঃশেষে বিভাজ্য হলে। হ্যাঁ, তারপরে 24 কে আমি 2 দিয়ে, এই 1 যেহেতু ভাগ যায়, পরবর্তীতে আমি 2 দিয়ে ভাগ করার চেষ্টা করব। 28 কে 2 দিয়ে ভাগ করব। 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, 4 এর পরে 5, 6, 7, এভাবে সর্বোচ্চ যে মানটায় গিয়ে আমরা এটার ফলাফলটা পাবো। এবং এরপরে আর যাবে না, এরপরে যে কোনো সর্বোচ্চ সংখ্যা বা মান দিয়ে যখনই এটাকে আর ভাগ করা যাবে না তখনই কিন্তু আমরা এটার গসাগুটা পেয়ে যাব। আর যে সহজ পদ্ধতি আছে, এটাকে আমি বলবো যে তোমাদের একবারে ছোট ক্লাসে যেটা শিখে এসেছো সেটা তোমরা করতে পারো। সেটা কি, যখনই আমরা দুইটা সংখ্যা, ধরো 24 আর 28 নিলাম, 28 নিয়ে আমরা এই দুইটার মধ্যে গসাগু নির্ণয় করার ক্ষেত্রে কমন যে বিষয়টা কাজ করে সেটা কি,
আমরা প্রথমে ফাইন্ড আউট করি এই দুইটা সংখ্যার মধ্যে কে ছোট। 24 ছোট, 24 ছোট। আচ্ছা 24 ছোট, তাহলে বড় সংখ্যাকে আমরা ছোট সংখ্যা দিয়ে ভাগ করব এবং ভাগ করে ভাগশেষটা কত আসবে সেটা এখানে লিখব। ভাগশেষটা কত আসে সেটা এখানে লিখব। তো সেটা কিভাবে আসে, যে এই 24 ভাগ 28, তাহলে 24 একে 24, ভাগশেষ 4। এই ভাগশেষ 4 আছে। পরবর্তীতে আমরা ভাগ কি করি, এই 4 দ্বারা আবার 24 কে ভাগ করি। 4 6 24। যখনই ভাগশেষ শূন্য হয়ে যায়, স্যার লেখা একটু ভুল হয়েছে, 24 ভাগ 28 হবে স্যার। প্রথম লাইনে আপনি 28 ভাগ 24 লিখছেন। 28 কে তো 24 দ্বারা ভাগ করব। 24 কে কিভাবে 28 দ্বারা ভাগ করব? আমি ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করব। হ্যাঁ স্যার 24 তো ছোট, 28 বড় না। হ্যাঁ 28 কে আমি 24 দিয়ে ভাগ করেছি। স্যার ভাজকটা স্যার ডান পাশে লিখতে হয়, বাম পাশে লিখতে হয়। স্যার আমাদের তো স্যার বাম পাশে লেখাই করাইছেন, যেমন 24 ভাগ 28 এরকম করাইছেন। না স্যার 28 ভাগ 24 হয়ে যায়। এটা কিভাবে সম্ভব? হ্যাঁ ধরো আমি 8 কে ভাগ করব 12 দ্বারা, তাহলে এটাকে আমরা সিম্পল প্রকাশ করি 8 ভাগ 12। আর এটা যদি এরকম হয় 12 কে আমি 8 দ্বারা ভাগ করব, তাহলে আমরা লিখি 12 ভাগ 8। যেটাকে ভাগ করব সেটা উপরে সামনে থাকবে। আচ্ছা এখানে একটু খেয়াল করো যে আমরা এই যে ধারাবাহিকভাবে ভাগ করছি, ভাগ করে যখনই ভাগশেষ শূন্য হয়ে যাচ্ছে, যেই ভাজকের জন্য ভাগশেষ শূন্য হয়ে যাচ্ছে ওটাকে আমরা বলি গ সা গু। এটা একেবারে সহজ নিয়ম। আমরা এই পদ্ধতিতে আমরা যে কোনো সংখ্যার গসাগু নির্ণয় করতে পারি সেখানে। তাহলে এখানে খেয়াল করো যে এই ভাগটাই কিভাবে হচ্ছে। এই যে ভাগটা আছে, আমি আর একটু বড় সংখ্যা নেই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরে নিলাম সেটা হতে পারে 64 আর ধরে নিলাম আমি 38। এই দুইটা সংখ্যার গসাগু নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা কি করি, এই 38 দিয়ে 64 কে ভাগ করি। 38 দুগুণে হয়ে যাচ্ছে কত, 72। তাহলে এই 64 চেয়ে বেশি হয়ে যায়, তাহলে আমরা একবার ভাগ করি 38। তাহলে এখানে থাকে কত, 4, আর এখানে থাকে 2, তাই না? এরপরে আবার এই 24, এই যে ভাগশেষটা পেলাম, তাহলে ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করলাম, ভাগ করে যে ভাগশেষ পেলাম সেই ভাগশেষ দিয়ে আবার কিন্তু এই সংখ্যাটাকে ভাগ করছি। এই 38টা এখানে চলে আসছে, এসে এটাকে ভাগ করছি। তাহলে 24 একে 24, এখানে থাকে কত, 4 আর হচ্ছে 1। এরপরে আবার এই 14 দিয়ে 24 কে ভাগ করছি। 14 কে 14, থাকে 10। এই 10 দিয়ে আবার 14 কে ভাগ করছি, কত হচ্ছে 10, ভাগশেষ 4। 4 দিয়ে 10 কে ভাগ করছি, দেখা যায় 4 দুগুণে 8, ভাগশেষ 2। এই 2 দিয়ে 4 কে যখন ভাগ করছি, 2 দুগুণে 4, ভাগশেষ 0 হয়ে যাচ্ছে। তার মানে এই যে দুইটা সংখ্যার গসাগু কত, গসাগু হচ্ছে 2। এই দুটো সংখ্যার গসাগু হচ্ছে 2। আমাদের সময় ফুরিয়ে যাচ্ছে কেন, যে সময় ফুরিয়ে যায়? তো এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখি এই যে ধারাটাকে 64 ভাগ হচ্ছে 38, যেখানে আমরা এটার মডুলাস করলে ভাগশেষ পাচ্ছি 24। পরবর্তীতে সেই 38 এখানে চলে আসছে, মডুলাস এই 24 দ্বারা করলে এর ভাগশেষ থাকে 14। এরপরে এই 24
এখানটায় চলে আসছে, আবার 14 দ্বারা ভাগ করছি, এখানে 10। তারপরে এই 14টা সামনে চলে আসছে, আর 10 এখানে চলে আসছে, কত? 4। বাক্সেস আমরা পেয়ে গিয়েছি। আচ্ছা, এটা আমি এখন মুছে দেই। তাহলে এই যে প্রক্রিয়াটা করলাম, এই প্রক্রিয়াটায় এই 64 হচ্ছে লার্জ নাম্বার আর 38 হচ্ছে স্মল নাম্বার। এই দুইটার মডুলাস করলে যে ভাগশেষ পাই, ধরে নিলাম সেই ভাগশেষটাকে প্রেজেন্ট করলাম আর দ্বারা বা টেম্পোরারি যে কোনো একটা ভেরিয়েবল দ্বারা আমরা ঘোষণা করতে পারি। তো এই যে ভাগ প্রক্রিয়াটা, এই মডুলাসটা কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ পর্যন্ত ভাগশেষ শূন্য না আসে। কতক্ষণ পর্যন্ত চলবে? ভাগশেষ শূন্য হওয়ার আগ পর্যন্ত চলবে। যখনই ভাগশেষ শূন্য হয়ে যাবে তখন ওই মুহূর্তে ছোট সংখ্যার বরাবরে যেটা থাকবে সেটাই হবে গসাগু। তাহলে এখানে খেয়াল করো, প্রথমে বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করে একটা ভাগশেষ পেয়েছে। এটা যখন যেহেতু শূন্য হয়নি, তখন কি হয়েছে? এই ছোট সংখ্যা যেটা আছে, এই 38টা এখানে চলে এসেছে, আর ভাগশেষ যেটা সেটা ছোট সংখ্যার জায়গায় চলে এসেছে। এটা কিন্তু খুব ক্রুশাল বিষয়, এটা একটু মনে রাখবা। হ্যাঁ, আমরা বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করে একটা ভাগশেষ পেলাম। এই ভাগশেষটা শূন্য যদি না হয় তখন আমরা পরের ধাপে কি করব? ছোট সংখ্যাটাকে বড় সংখ্যার জায়গায় নিয়ে আসবো, অর্থাৎ s ইকুয়াল হয়ে যাবে l। তাহলে এই r এর মান যদি শূন্য না হয়, নট ইকুয়াল 0 হয়, এই শর্ত যদি ইয়েস হয়, যদি ইয়েস হয় তার মানে কি দাঁড়াচ্ছে? তখন আমরা কি করব? তখন আমরা ছোট সংখ্যাটাকে s কে n এর জায়গায় নিয়ে আসব, আর এই s এর জায়গায় কাকে নিয়ে আসছি? r কে নিয়ে আসছি, অর্থাৎ তখন r কে নিয়ে আসব s এর জায়গায়। এবং এই প্রক্রিয়াটা চলতে থাকবে। এইটা যখন নিয়ে আসব, নিয়ে আসলে আবারও আমরা তাকে ভাগ করব কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত এই r এর মান শূন্য না হয়, যতক্ষণ পর্যন্ত r এর মান শূন্য না হয়। তাহলে যখনই এটার মান শূন্য হয়ে যাবে, যখনই এই মান এটা নো হয়ে যাবে, অর্থাৎ এই যে স্টেটমেন্টটা আর নট ইকুয়াল 0, এই স্টেটমেন্টটা যখনই সত্য হবে না, মানে মিথ্যা হবে, তার মানে তখন ভাগশেষ r এর মান শূন্য হবে। তখনই আমরা কি পেয়ে যাব? নো হয়ে যাবে। আর নো হয়ে গেলে সেখানে আমরা পেয়ে যাব জিসিডি, যেটা কিনা s এর মান ওই মুহূর্তে ছোট সংখ্যা যেটা থাকবে সেটাই হবে জিসিডি। এখন এটাকে যদি আমরা একটা ফ্লো চার্টে দেখাই, একটু ফ্লো চার্টে দেখাই, তাহলে প্রথমে আমরা লিখলাম স্টার্ট। আমরা এখানে ইনপুট নিলাম এল এস এবং আরেকটি ভেরিয়েবল, টেম্পোরারি ভেরিয়েবল ভাগশেষ রাখার জন্য একটা ভ্যালু ধরে নিলাম, সেটা কি? আর। আমরা এখানটায় বলে দিলাম কি? l গ্রেটার দেন s। এটা আমরা স্টেটমেন্ট দিয়ে দিলাম, কম্পিউটারকে জানিয়ে দিলাম l টা হবে s এর চেয়ে বড়, অর্থাৎ l বড় সংখ্যা, s ছোট সংখ্যা। এটা যদি হয় তাহলে আমাদের ভাগ করতে হবে কি? l কে মডুলাস করব l মড। তোমরা দেখবা যে মড লেখা আছে, mod, অর্থাৎ ভাগশেষ নির্ণয়ের ক্ষেত্রে আমরা এটা মড ব্যবহার করি। l mod s ইকুয়াল হবে r। এই ভাগ প্রক্রিয়াটা কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ পর্যন্ত r এর মান r নট ইকুয়াল 0 হবে। r নট ইকুয়াল যখনই 0 হবে তখন আমরা বলবো যে এটা যদি ইয়েস হয় আবার নো হয়, দুটো বিষয় হতে পারে। এই l কে মড করে বড় সংখ্যাকে ছোট সংখ্যা দেওয়া মডুলাস করলে যে ভাগশেষটা পাবো, সেই ভাগশেষের মানটা যেটা হবে সেটা হবে কি?
এটা জিরো আমরা চাই, আমরা কি চাই, জিরো চাই। যদি জিরো না হয়, জিরো না হয়, যদি এটা সত্য হয় তাহলে আমরা কি করব, তাহলে আমরা বলবো যে জিরো যদি সত্য না হয় তাহলে এই ভাগ প্রক্রিয়াটাকে আবার আমরা ভাগ করব। আবার ভাগ করার জন্য আমরা কি করব, s কে n এর মধ্যে রাখবো আর r কে s এর মধ্যে রাখবো, রেখে আবারও আমরা এই মূল যে ভাগ প্রক্রিয়া আছে সেখানে যাব। এই ভাগ প্রক্রিয়াটা কখন থেমে যাবে, যখন r এর মান 0 হয়ে যাবে, অর্থাৎ নো হয়ে যাবে। যখনই নো হয়ে যাবে তখন আমরা বলবো GCD ইকুয়াল হচ্ছে s। এখন এটা যদি আমরা এই যে প্রক্রিয়াকরণ দেখিয়েছি এরকম স্টেটমেন্ট না দিয়ে সরাসরি আমরা প্রিন্ট করতে চাই, তাহলে আমরা এখানে প্রিন্ট ডায়াগ্রামও দিতে পারি। যে প্রিন্ট ডায়াগ্রাম দিয়ে সরাসরি একটা ডায়াগ্রাম কমিয়ে দিলাম, সরাসরি বললাম যখনই নো হয়ে যাবে তখন জিসিডি হচ্ছে s। ওই সময়ে শেষ ধাপে যেই মানটা ছোট হবে সেই মানটাকে আমরা প্রিন্ট করব। ঠিক আছে, তাহলে যখনই প্রিন্ট হয়ে যাবে আমাদের কাজ শেষ। আমি কি বুঝাতে পেরেছি তোমাদের? হ্যাঁ স্যার। Yes, sir. আচ্ছা, থ্যাংক ইউ। তো তোমরা যেটা করবা এই গসাগু নির্ণয়ে, যে আমরা তো এল এবং এস ধরে নিয়েছি, তোমরা সংখ্যা দিয়ে এইটাকে নির্ণয় করার চেষ্টা করবে এবং বাসায় এই ফ্লোচার্টের উপর ভিত্তি করে তোমরা অ্যালগরিদম নির্ণয় করবে। তোমাদের কাজ হবে অ্যালগরিদম, তোমাদের বাসার কাজ হবে অ্যালগরিদমটা লেখা। এটা তোমরা কাজ করবা। তাহলে তোমাদের তিনটা কাজ দিয়েছি, একটা হচ্ছে দুটো সমান্তর ধারা দিয়েছি যেটা যোগফল নির্ণয় করার জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট তোমরা বাসায় চেষ্টা করবা, এবং এই গসাগু নির্ণয়ের যেই ফ্লোচার্টটা আছে এটার উপর ভিত্তি করে অ্যালগরিদমটা তোমরা লিখবা। তোমরা চেষ্টা করবা নিজেরা করার জন্য। অবশ্য তোমাদের বইতে এটা অ্যালগরিদম ফ্লোচার্ট দেওয়া আছে, তো সেটা তোমরা সহায়তা নিতে পারো। যদি এই ক্লাসটাকে মিস করে যাও বা এই ক্লাসের বিষয়গুলো আর একটু স্পষ্ট হতে চাও, বইটাকে ফলো করবা, কিন্তু তোমরা নিজেরা চেষ্টা করবা, এই ক্লাসের উপর ভিত্তি করে তোমরা নিজেরা চেষ্টা করবা এই গসাগু নির্ণয়ের অ্যালগরিদমটা লেখার জন্য। এটাকে আমি জোর দিচ্ছি, এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে আমি জোর দিচ্ছি কারণ তোমাদের বইতে লসাগু নির্ণয়ের যে অ্যালগরিদম ফ্লোচার্টটা আছে সেটা অনেকের কাছে একটু কঠিন, আবার অনেকের কাছে সহজ। আমি মনে করি এই ফ্লোচার্টটা যদি আমি আত্মস্থ করতে পারি, এইটা দ্বারাই আমি কিন্তু লসাগু নির্ণয় করতে পারবো। যেই ফ্লোচার্টটা দিয়ে আমরা গসাগু করছি ঠিক এটার সাথে আমরা লসাগুটাও নির্ণয় করতে পারবো। এই বিষয়টা তোমরা খেয়াল রাখবা। এর বিষয়ে এবার তোমাদের কোনো যদি প্রশ্ন থাকে তোমরা আমাকে করতে পারো। কারো কোনো প্রশ্ন নাই, জিজ্ঞাসা নাই, বা কারো কোনো প্রত্যাশা আগামী ক্লাস আমরা কি শিখবো? তোমরা খেয়াল করেছো কিনা আমরা আগামী ক্লাস কবে? আগামী ক্লাস আবার বুধবার, ব্যতিক্রম না হলে। আমি গত সোমবার ক্লাসটা নিয়েছি, মনির স্যার ব্যস্ত ছিল তাই নিয়েছিলাম। আমার পরবর্তী ক্লাসটা বুধবারে হবে। তো তোমরা এই যে আজকে যে লুপ স্ট্রাকচারটা দেখালাম তোমরা খেয়াল করেছো কিনা